আজ আমাদের ভুটান ভ্রমণের তৃতীয় দিন। এর আগের দুটি পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা কিভাবে কলকাতা থেকে ভুটানে এলাম। এক রাত ফুনশেলিংয়ে কাটিয়ে পরের দিন ট্যুরিস্ট পারমিট বার করে সেখান থেকে থিম্পু পর্যন্ত এলাম। আজকে আমরা যাব থিম্পু থেকে 85 কিলোমিটার দূরে পুনাখা। পুনাখায় আমরা ঘুরে দেখব ঐতিহাসিক পুনাখা জং, ভুটানের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ, ঘুরে দেখব ফোচু আর মোচু নদীর সঙ্গমস্থল, আর তার সঙ্গে ঐতিহাসিক দোচুলা পাস। চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম থিম্পু। আজকে 28শে মে 2024। গতকাল আমরা ফুনশেলিং থেকে থিম্পুতে এসে পৌঁছেছি। তার ভিডিও এর আগের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের ভুটান সিরিজ আপনাদের কেমন লাগছে আপনাদের ফিডব্যাকের প্রতীক্ষায় থাকলাম। যদি ভালো লেগে থাকে আমাদের ভুটান সিরিজ তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর আমার ট্যুরের রিয়েল টাইম আপডেট পেতে গেলে আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা যাব পুনাখা, যেটা ওয়ান্স আপন আ টাইম ছিল ভুটানের সামার ক্যাপিটাল, ভুটানের রাজার সামার ক্যাপিটাল। থিম্পুতে অ্যাকচুয়ালি আমাদের দুদিনের স্টে আছে। গতকাল এসে প্র্যাকটিক্যালি কোনো সাইট সিনই করতে পারিনি। আজকের ভিডিওতে আপনাদের পুরো ঘুরে দেখাবো পুনাখা এবং সেখানকার সাইট সিন। এখন ব্রেকফাস্ট করতে হবে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে। একটা কথা বলি, এখানে আমরা প্যাকেজে আছি। প্যাকেজের টোটাল ডিটেল আমি এই সিরিজেরই কোনো একটা ভিডিওতে ডিটেল শেয়ার করব। এন্টায়ার অল রিকোয়ারমেন্টস কি আপনাদের করতে হবে না করতে হবে, কারণ এই বিগত 2-3 মাসের মধ্যে কিন্তু প্রচুর চেঞ্জ হয়ে গেছে। যেটা আমরা দেখেছিলাম যে লকডাউনের পরে ভুটানে যে চেঞ্জেসগুলো হয়েছিল বা ফিসগুলো অ্যাপ্লিকেবল হয়েছিল, ওখানে কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু এখন শিথিল হয়ে গেছে। আমি বলবো না বাজেট ফ্রেন্ডলি হয়েছে, বাট কিছুটা হলেও কমেছে। তা সেই কোন সেই জিনিসগুলো আমি আগের ভিডিওতে অল্প বিস্তার বলেছি, তবে ডিটেলে বলবো আমার এই সিরিজেরই কোনো না কোনো একটা ভিডিওতে। তাহলে চলুন আর বেশি দেরি না করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া যাক পুনাখার উদ্দেশ্যে। পুনাখার ডিস্টেন্স এখান থেকে অ্যারাউন্ড 75 কিলোমিটার, 2 থেকে 2.5 ঘন্টা লাগবে যেতে। মাঝখানে পড়বে দোচুলা পাস। পৌঁছে গেছি আমাদের প্রথম সাইট সিন দোচুলা পাস। এই দোচুলা পাস অ্যাকচুয়ালি এটা একটা ওয়ার মেমোরিয়াল। 2003 সালের ভারতীয় ইনসার্জেন্টস কেএলওস এবং কিছু লোক এখানে জবরদস্তি ঢুকে পড়েছিল ভুটানে এবং দখল করার চেষ্টা করেছিল। তো সেই সময় রাজা নিজে যুদ্ধে নেমেছিলেন, এখানকার রাজা, তৎকালীন রাজা, এবং আলটিমেটলি এদের সঙ্গে যুদ্ধ করে এদের তাড়িয়ে দেন। এই যুদ্ধে টোটাল 112 জন সৈনিক শহীদ হয়েছিলেন। সেই শহীদদের স্মৃতিসৌধ হিসাবে এখানে 112টা স্তূপ আছে, 108টা ছোট এবং 4টে বড়। এটাই হলো দোচুলা পাসের ইতিহাস। এই দোচুলা পাস, এই মেমোরিয়াল তৈরি হয়েছিল 2004 সালে। এখানে এই মেমোরিয়ালের সঙ্গে এখানকার সব থেকে ওয়ান্ডারফুল পার্টটা হলো এখানকার সিনিক বিউটি। চলুন দেখাচ্ছি। থিম্পু এবং পুনাখার মাঝে অবস্থিত এই দ্রোচুলা পাসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3100 মিটার। মেঘমুক্ত রৌদ্রকরজ্জ্বল দিনে এই দোচুলা পাস থেকে ভুটান পাহাড়ের যে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় তা এক কথায় অনবদ্য। দোচুলা পাসের এই শহীদ স্মৃতিসৌধ সারা বছর খোলা থাকে এবং এর কোনো এন্ট্রি ফি নেই। যেটা কালকে আগের ভিডিওতে আপনাদের বলছিলাম যে এখানে কিন্তু কোনো ট্রাফিক সিগন্যাল নেই পুরো ভুটানে। জেব্রা ক্রসিং দিয়ে পেরোবেন এবং গাড়ি আপনার জন্য দাঁড়িয়ে যাবে, কেউ হর্নও দেবে না, কিচ্ছু না, আপনি পেরিয়ে যাবেন, তারপরে গাড়ি নিজের মতো যাবে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। এবার স্তূপের ভেতরে ঢুকবো, চলুন। দোচুলা পাসের এই স্মৃতিসৌধগুলি ঘুরে দেখতে আপনার 15 মিনিট থেকে আধ ঘন্টা মতো সময় লাগবে।
এখানকার সিনারি এতই বিউটিফুল, এটাকে বলা হয় ফটোগ্রাফার্স প্যারাডাইস। চলে এসছি একদম পিক পয়েন্টে। এখানে এই যে ছোট ছোট এগুলো দেখছেন, এরকম আছে 108টা, অ্যান্ড দেয়ার আর 4টে বড় আছে। দিস ইজ ওয়ান অফ দেম। আর একদম ওই পাশে হচ্ছে টেম্পল, আর ওখানে একটা ক্যাফেটেরিয়া আছে যদি কেউ এসে কোনো রিফ্রেশমেন্ট করতে চান। এই দোচুলা পাস নিয়ে কোথাও আমি একটা আর্টিকেল পড়েছিলাম। ব্যাপারটা এরকম ছিল যে দোচুলা পাসে বেশ কিছু ভারতীয় পর্যটক এসে এই স্মৃতিসৌধগুলির মাথার উপর উঠে ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। এতে ভুটানের মানুষের সেন্টিমেন্টে ভয়ঙ্কর রকমের আঘাত লাগে এবং এরপরেই ভুটান সরকার ট্যুরিস্ট মুভমেন্টের উপরে রেস্ট্রিকশন আরোপ করার জন্য এসডিএফ গাইড এই প্রোটোকলগুলি চালু করেন। এই ঘটনার সত্যতা আমার জানা নেই বা আমি যাচাইও করিনি, কিন্তু এর মধ্যে যদি বিন্দুমাত্র সারবত্তা থাকে তাহলে একটাই কথা বলতে পারি, শেম অন আস। দোচুলা পাস থেকে বেরিয়ে পুনাখা যাওয়ার পথে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য একটি ছোট্ট বাজারে আমরা দাঁড়িয়েছিলাম। এখানে টয়লেট ইউজ করার চার্জ 10 টাকা প্রতিজন। পৌঁছে গেলাম আমরা পুনাখা। আমরা প্রথমে ঢুকছি পুনাখা জং, বা পুনাখা জং মানে হচ্ছে কেল্লা ভুটানি ভাষায়। এখানে এন্ট্রি ফি হচ্ছে, অ্যাডাল্টের এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা এবং 12 বছরের নিচে 250 টাকা এন্ট্রি ফি। ভিতরে একটা সার্টেন জায়গা পর্যন্ত ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড। তারপরে জুতো খুলতে হবে, মোবাইল, ক্যামেরা, টুপি কিচ্ছু অ্যালাউড নয়। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে দুটো নদী আছে, একটা হচ্ছে ফচু, একটা হচ্ছে মোচু। ফচু হচ্ছে মেল রিভার এবং মোচু হচ্ছে ফিমেল রিভার। সামনে কনফ্লুয়েন্স দেখাবো, ওটা জুড়ে গিয়ে হয়ে গেছে পুনাথাংচু। এই নদীটার নাম হচ্ছে মোচু, এটা হচ্ছে ফিমেল রিভার। ওপাশ দিয়ে ওই দিক দিয়ে এসছে, জংয়ের ওপাশ দিয়ে এসছে ফচু। দুটো মিলে সামনে কনফ্লুয়েন্স আছে, হয়ে গেছে পুনাথাংচু। এনি স্পেসিফিক রিজন দ্যাট ইউ ওয়ার দিস ওয়ান নাও? So it's like that. We have our flag inside. So whenever we visit like fortress court, no, it's a respect, it's a gratitude. We should wear this. So it's a mandatory. You have your national flag out there. Okay. গাইড সাহেবের মুখে যেটা শুনলাম, এই ফচু আর মোচু নদীতে প্রচুর স্নো ট্রাউট ফিশ আছে। বর্ষাকালে এলে এখানকার লোকাল অধিবাসীদের ছিপ দিয়ে স্নো ট্রাউট মাছ ধরতে দেখতে পাওয়া যায়। পুনাখা জং বা পুনাখা কেল্লা ভুটানের সব থেকে পুরনো এবং সব থেকে বড় জং, যেটা জং মানে বললাম কেল্লা। এই পুনাখা জং হলো এখানকার রিলিজিয়াস উইন্টার ক্যাপিটাল, অর্থাৎ ভুটানের যে ধর্মগুরু উনি শীতকালে এখানেই থাকেন, গরমকালে থিম্পুতে চলে যান। একটা জিনিস খেয়াল করলেন তো, আমাদের গাইড নামগিয়াল যেটা বললেন, যেহেতু এখানে ভেতরে ভুটানের ন্যাশনাল ফ্ল্যাগ আছে, সুতরাং তাদের এই যে ক্রস যে ড্রেসটা ওটা ম্যান্ডেটারিলি পরতে হবে, এতটাই এরা শ্রদ্ধা করে এদের ন্যাশনাল ফ্ল্যাগ। 1955 সালে ভুটানের রাজধানী থিম্পুতে স্থানান্তরিত হওয়ার আগে পুনাখাই ছিল ভুটানের রাজধানী এবং পুনাখা জং থেকেই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম পরিচালনা করা হতো। এই পুনাখা জং খুব শীঘ্রই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে ইনক্লুড হতে চলেছে। এই যে সিঁড়ি পেছনে দেখা যাচ্ছে, লেফট আর রাইট দিয়ে কমন পিপলের ওঠার জন্য, মাঝখানে যে জায়গাটা ব্লক করা আছে অনলি রাজার আপ ডাউনের জন্য। এই যে জিনিসটা দেখছেন বুদ্ধ ধর্মের, এখানে মন্ত্র লেখা আছে মানিপাদ্মে। এর নিয়ম হচ্ছে এর নিচে এই দেখুন কাঠের দুল লাগানো আছে, এইগুলো ধরে ক্লকওয়াইজ ঘোরাতে হয়। এই হচ্ছে নিয়ম ঘোরানো। ষোলোশো খ্রিস্টাব্দে ভুটানের ফাউন্ডার জাবড্রুং রিংপোচে এই পুনাখা জং প্রতিষ্ঠা করেন। এটি ভুটানের অন্যতম প্রাচীন এবং সুন্দর কেল্লাগুলির মধ্যে একটি। পুনাখা জংয়ের মধ্যে আছে টোটাল 3টে কোর্টইয়ার্ড এবং একটা মেইন মন্দির। এই কোর্টইয়ার্ডগুলো জেনারেলি ইউজ করা হয় ভুটানের সমস্ত কালচারাল ফেস্টিভ্যাল সেলিব্রেট করার জন্য। আর সেই সব রঙিন কালচারাল ফেস্টিভ্যালে শুধুমাত্র লোকাল লোকজন নয়, সেখানে উপস্থিত টুরিস্টরাও অংশগ্রহণ করতে পারে। এই হলো টেম্পল, থার্ড কোর্টইয়ার্ড টেম্পল এখানকার। এর ভেতরে কিন্তু কোনো রকম ক্যামেরা, মোবাইল,
টুপি বা জুতো এগুলো অ্যালাউড নয়। ইটস রিয়েলি আ বিউটিফুল আর্কিটেকচার। এই মন্দিরের ভেতরে রয়েছে গৌতম বুদ্ধার একটি মূর্তি। এখানকার যে বুদ্ধার যে দ্বিতীয় অবতার গুরু রিংপংচেং বা গুরু পদ্মসম্ভবা, যার নামে পারো টাইগার নেস্ট মনেস্ট্রি আছে, তার মূর্তি, এবং ভুটানের যে ফাউন্ডার তার মূর্তি। খুব শান্ত, ভেতরে মেডিটেটও করা যায়, বাট ফটোগ্রাফিজ আর নট অ্যালাউড। অনলি এই টেম্পলটি আপনারা ভিজিট করতে পারবেন, যেটাকে বলা হয় অ্যাসেম্বলি হল অফ দ্য জং। পুনাখা টাউনের মেইন আকর্ষণ এই পুনাখা জং। পুনাখা জং গাইডের সঙ্গে ভালোভাবে ঘুরে দেখতে আপনার ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগবে। আর এই পুনাখা জংয়ের পাশেই রয়েছে সেই বিখ্যাত সাসপেনশন ব্রিজ। পুনাখা জংয়ের পরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো সাসপেনশন ব্রিজ। পিছনে আপনাকে যেখানে গাড়ি নামাবে সেখান থেকে অ্যারাউন্ড 500 মিটার্স মতো আপনাকে ওয়াক করে যেতে হবে। যাওয়ার রাস্তা খুব ভালো, তো কোনো অসুবিধা হবে না। সামনেই হচ্ছে নদীর ওপরে সাসপেনশন ব্রিজ। ওই যে সামনে দেখা যাচ্ছে সাসপেনশন ব্রিজ, 160 মিটার লম্বা, 1400 শতকে তৈরি এই সাসপেনশন ব্রিজ। এটা হচ্ছে মেল নদী, মানে ফচুর ওপরে তৈরি এই ব্রিজটি। আনুমানিক ১৪০০ শতকে তৈরি পুনাখার এই সাসপেনশন ব্রিজ ১৬০ মিটার লম্বা। পর্যটকরা পায়ে হেঁটে এপার ওপার করতে পারেন। সাসপেনশন ব্রিজ পেরোবার সময় অভিজ্ঞতাটা অনেকটা হবে আমাদের ঋষিকেশের লক্ষ্মণঝুলা বা রামঝুলার গঙ্গার ওপরে সেতু হেঁটে পেরোলে যেরকম অভিজ্ঞতা হয়, অনেকটা সেই রকম। পৌঁছে গেছি সাসপেনশন ব্রিজ। দুলুনি সেরকম আছে, মাঝখানটা গেলে বোঝা যাবে। চলুন যাওয়া যাক। দুলছে যেমন জুতোর গ্রিপ ভালো। এটা পুরোটা না একটা কোনো মানে মাঝখানে কোনো কিন্তু সাপোর্ট নেই, জাস্ট দুদিকে ঝোলানো আর মাঝে লোহার পাত দেওয়া আছে। ব্রিজের ওপারে আছে ছোট্ট একটা গ্রাম এবং কিছু রেস্টুরেন্ট। হাতে সময় থাকলে ওপার গিয়ে ঘুরে আসতে পারেন, না হলে মাঝখান পর্যন্ত গিয়ে তারপরে আবার ফেরত চলে আসতে পারেন। আর মাঝখানেই দুলুনিটা সব থেকে বেশি বোঝা যায়। এক্সপিরিয়েন্সটা অনেকটা ছিল যারা হরিদ্বার গেছেন, লক্ষ্মণঝুলা বা রামঝুলায় উঠেছেন, যেরকম এক্সপিরিয়েন্স হয় অলমোস্ট সিমিলার এক্সপিরিয়েন্স। খুব সুন্দর লাগলো। চারিদিকে প্রকৃতির মাঝখানে ফচু নদীর ওপরে এই সাসপেনশন ব্রিজটা পুনাখা এলে ইজ এ মাস্ট সি ফর অল অফ আস। এখন দেখি, আমরা আসার সময় না আমরা আজকে একটা ভুটানিজ রেস্টুরেন্টে লাঞ্চ করব, তো অর্ডার দিয়ে এসছি। এবার যাওয়ার পথে ইচ্ছা আছে এই ফচু আর ওপাশে যেটা দেখিয়েছিলাম মোচু, ওই দুটোর যে কনফ্লুয়েন্স মানে সঙ্গমস্থল, তারপরে যেটা নাম নিয়ে বেরিয়ে গেছে পুনাথাংচু নাম নিয়ে, সেই জায়গাটায় ড্রাইভারকে একবার রিকোয়েস্ট করব বা গাইডকে রিকোয়েস্ট করব একবার স্টপ দিতে। যদি দেয় তাহলে আপনাদের দেখাচ্ছি। আমাদের ভুটান সিরিজ কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা ইউটিউবে যতদিন এই ভিডিওটা দেখবেন তার অনেক আগেই কিন্তু এর আপডেট চলে আসবে ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে। সুতরাং ওই দুটোতে আমাকে অবশ্যই ফলো করবেন, অনেক আপডেটেড ইনফরমেশন পেয়ে যাবেন। এটা ঠিক রাফটিংয়ের এন্ড পয়েন্ট নয়, আমরা মোচু নদীর একদম বেডে চলে এসেছি। একটা জিনিস দেখুন, শুধু গ্রিনারিসটা দেখুন, এখানে একটা নদীর পার, কি সুন্দর বিউটিফুল ন্যাচারাল, কোনো রকম কেয়ার বা কিছু নিতে হয়নি, কিন্তু অটোমেটিক হয়েছে। দিস ইজ সাচ আ বিউটিফুল প্লেস। এই হলো মোচু নদী, মানে ফিমেল রিভারটা। ভুটানের এই 6 দিনের ট্যুরে আমি এমন কিছু ল্যান্ডস্কেপ দেখেছি যেখানে না বলে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করে যদি কাশ্মীর বলে চালিয়ে দেওয়া হয় তাহলে অনেকেই কিন্তু ধরতে পারবেন না। আমি কাশ্মীরের বিউটিকে কিন্তু ছোট করছি না, কিন্তু ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশে কম নয়। মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল দিনে ভুটানের এই কান্ট্রিসাইড ফটোগ্রাফারদের প্যারাডাইস। এই হলো ফচু আর মোচু নদীর কনফ্লুয়েন্স। কিন্তু এই জায়গায় যখন আমরা পৌঁছই তখন খিদেতে পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, তাই সেখানে আর না দাঁড়িয়ে সোজা ছুটে চললাম খাবারের খোঁজে রেস্টুরেন্টের দিকে। আর এই হলো পুনাখা ডাউনটাউন, ছোট্ট সুন্দর গুছানো ছিমছাম শহর। আজ আমরা যেখানে লাঞ্চ করব সেই জায়গাটা পুনাখা শহর থেকে একটু বাইরে একটা ভুটানি কুইজিন রেস্টুরেন্টে। আসলে এত মারাত্মক খিদে পেয়ে গেছে আজকে
যে ওই কনফ্লুয়েন্সে আর দাঁড়াইনি, আপনাদের গাড়ির থেকেই যতটা পারলাম দেখাবো। আমরা এসেছি আজকে, আমার পেছনে দেখতে পাচ্ছি এসটি ওয়াইফাই রেস্টুরেন্ট অ্যান্ড বার। এটা একটা অথেন্টিক ভুটানিজ রেস্টুরেন্ট, পুনাখার জাস্ট একটু আউটস্কার্ট। আমরা আসলে যাওয়ার সময় যখন পুনাখা জং দেখতে যাব তার আগে যাওয়ার পথে অর্ডার প্লেস করে গিয়েছিলাম কী কী খাবো। চলুন আপনাদের দেখাই কী কী খাবার আজকে ভুটানিজ ডিশ আপনাদের জন্য অপেক্ষা করছি। পুনাখা মেইন টাউনের বাইরে এই ছোট্ট রেস্টুরেন্টটি ছবির মতো সাজানো গোছানো এবং ছিমছাম। একটা কথা বলে রাখি, যদি ওখানে কোনো লোকাল রেস্টুরেন্টে কখনো খাবার দাবার খান, অ্যাডভান্স অর্ডার করে দেবেন, কারণ এদের সার্ভিং টাইম প্রচণ্ড হাই। আর যেটা আমি আগেও বলেছি, এখানে খাবার দাবারের কোয়ান্টিটি ভীষণ কম এবং হাইলি ওভারপ্রাইসড। সেদিন আমাদের লাঞ্চ মেনুতে ছিল ভাত, নুডলস, চিকেন কারি, চিলি পর্ক এবং পর্ক মশালা। কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, বাট কোয়ান্টিটি ওয়াজ নট সাফিসিয়েন্ট। পারোতে লাঞ্চ করে আমরা ব্যাক করে চলে এলাম থিম্পুতে। পারোতে মোটামুটি পুনাখা থেকে পারোতে এখনো যাইনি। তো পুনাখাতে মোটামুটি দেখার মতো এই দুটোই হচ্ছে মেইন জিনিস, পুনাখা জং আর হচ্ছে সাসপেনশন ব্রিজ, এগুলো হচ্ছে মেন। ভুটানিজ যে রেস্টুরেন্টটাতে গেছিলাম, খাওয়ার কোয়ালিটি ভালো ছিল, কোয়ান্টিটি এখানে একটু চ্যালেঞ্জিং, মানে এক পোর্শন একজনের ক্ষেত্রেও কম হয়ে যেতে পারে। আমরা সবাই মিলে খেলাম, পেট ভরে খেয়েছি, 2000 টাকা বিল হয়েছে। সেখান থেকে ফিরে চলে এলাম থিম্পুতে। থিম্পুতে এখন যে জায়গাটা আমরা আছি, এই জায়গাটাকে বলে হচ্ছে ক্লক টাওয়ার। ইটস নাথিং বাট আ মিটিং প্লেস কাইন্ড অফ জিম, যেখানে লোকাল লোকজন সন্ধেবেলা এসে আড্ডা মারা, সিম্পল আড্ডা মারা এই জাতীয় বা গল্প গুজব করা এই করে। আর এটা হচ্ছে ভুটানের মার্কেট প্লেস। মোটামুটি এখানে আপনি মানে যত রকমের ভুটানিজ লোকাল প্রোডাক্ট বা ইটস এ প্রপার মার্কেট প্লেস। আমরা আমাদের শহরে যেমন প্রপার মার্কেট প্লেস জানি, এটা হচ্ছে তাই। এখানে আজকে আমাদের থিম্পুর সাইটসিন আমরা কালকে করবো। আজকে আমাদের জাস্ট বললাম যে আমাদের হোটেলে ড্রপ করার আগে একবার ডাউন টাউনে নিয়ে আসুন। এইটাই হচ্ছে ডাউন টাউন, আমরা যেখানে আছি ওটা হচ্ছে সাউথ ভুটান। এখানে একটু এবার চক্কর। ভুটানের সর্বাধিক জনবসতি এই থিম্পু শহরে, অথচ দেখুন একটা ওয়ার্কিং ডে, সময় বিকেল 5টা, কিন্তু থিম্পু শহরের প্রাণকেন্দ্র ক্লক টাওয়ারে কোনো হুড়োহুড়ি, ভিড়ভাট্টা, হট্টগোল কিছুই নেই। ইনফ্যাক্ট পুরো ভুটান দেশটার চিত্রটাই অনেকটা এরকমই। সেদিন আমরা ডাউন টাউনে এসেছিলাম কিছু দোকানপাট ঘুরে দেখার জন্য। সব দোকানপাট ঘুরে দরাদরি করে যেটা উপলব্ধি হলো, সুরাপ্রেমীদের শপিংয়ের স্বর্গরাজ্য এই ভুটান। অনেক দোকান ঘোরার পর সুভেনির হিসেবে কিছু ফ্রিজ ম্যাগনেটই নিতে পারলাম 100 টাকা পার পিস হিসেবে। ক্লক টাওয়ারের আশেপাশে যে দোকান আছে, জিনিসপত্র এত সস্তা, মানে হাত দেওয়া যায় না। লিটারেলি কতগুলো ফ্রিজ ম্যাগনেট 100 রুপিস পার পিস করে নিয়ে এলাম অ্যাজ এ মেমেন্টো। থিম্পু অ্যাজ এ শপ বা জেনারেল স্টোর্স জিনিসপত্র কিন্তু একটু এক্সপেন্সিভ, এটা মানতেই হবে। যাকে আজকের ভিডিও এখানেই শেষ করছি। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, এই হোটেল থেকে চেক আউট করে যাব পারোতে। তার আগে পুরো থিম্পুর সাইট সিন আছে। তো পরের ভিডিওতে আপনাদের দেখাবো থিম্পুর সাইট সিন এবং থিম্পু টু পারো আমাদের জার্নি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, থ্যাংক ইউ।